হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবারও খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা সবাই জানো ত্রিপুরা হাইকোর্টের বিভিন্ন পরীক্ষা আপকামিং দিনে কিন্তু আছে, যেমন ফ্যামিলি কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, ডিআরডব্লিউ পরীক্ষা ও বিভিন্ন আপকামিং অন্যান্য পরীক্ষা যেমন টিপিএসসি, জেআরবিটি, ফরেস্টার, ত্রিপুরা পুলিশ রিক্রুটমেন্ট সব কিন্তু আগামী দিনে পরীক্ষার ডেট কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। ইতিমধ্যেই হাইকোর্টের বিভিন্ন নিয়োগের, বিশেষ করে ফ্যামিলি কোর্ট আর ডিআরডব্লিউর পিএ, এলডিসি, ডিআরডব্লিউ পরীক্ষার কিন্তু ডেট কিন্তু দিয়ে দিয়েছে। তো তোমাদের প্রস্তুতিটা আরও চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আমরা চেষ্টা করব ইম্পর্টেন্ট যে টপিকসগুলো আসতে পারে তোমাদের পরীক্ষায়, সেই টপিকসগুলো থেকে কিছু এমসিকিউ তোমাদের প্র্যাকটিস করে দেওয়ার কিছুদিন, ঠিক আছে? কারণ দেখো, এখন পুরো সিলেবাস কমপ্লিট করা ভিডিওর মাধ্যমে ইম্পসিবল। তোমাদের জন্য আমাদের কাছে প্রত্যেকটা পরীক্ষার সিলেবাস ওয়াইজ ফুল সিলেবাস কমপ্লিট নোটস আছে। সো তোমরা নোটসের জন্য আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। আর তাছাড়া আমরা ফ্রি ক্লাসেসগুলো তোমাদের করিয়ে দেবো, যেই টপিকগুলো খুব ইম্পর্ট্যান্ট আর যে এমসিকিউগুলো আসার তোমাদের খুব সম্ভাবনা আছে আপকামিং কোর্ট এক্সামসগুলোতে। সুপার ইম্পর্ট্যান্ট ভিডিও ফর অল দ্য জব অ্যাসপিরেন্টস অফ ত্রিপুরা। তোমরা কিন্তু এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ ক্লাসটা আমাদের এই ভিডিওর মাধ্যমে করে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ত্রিপুরার সমস্ত আসন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল টিআরবিটি, এসটিজিটি সোশিয়াল সায়েন্স বা আর্টসের কমপ্লিট নোটস, এসটিপিজিটি পলিটিক্যাল সায়েন্সের বেঙ্গলি ভার্সনের কমপ্লিট নোটস, ওয়ার্ড সেক্রেটারি পদের ফুল নোটস, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভারের লিখিত পরীক্ষার কমপ্লিট নোটস, টিপিএসসি কম্বাইন্ড ফোর্স স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি টু, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি, এনটিপিসি সহ সমস্ত আসন্ন ত্রিপুরার সরকারি চাকরির ফুল সিলেবাস একদম আপডেটেড নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। আমরা এই ভিডিওতে ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেম বা ভারতীয় বিচার ব্যবস্থা, যার মধ্যে পুরো ফ্রেমওয়ার্কটা তিনটে ভাগে কিন্তু ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সুপ্রিম কোর্ট, একটা হচ্ছে হাইকোর্ট, আর একটা হচ্ছে বিভিন্ন সাব অর্ডিনেট কোর্ট, যেটার মধ্যে জেলা আদালত, রাজস্ব আদালত, বিভিন্ন জিনিস পড়ে, যেমন ক্রিমিনাল কোর্ট পড়ে, ফ্যামিলি কোর্ট পড়ে, তারপরে বিভিন্ন সিভিল কোর্টস পড়ে, ক্রিমিনাল কোর্টস পড়ে, অনেক কোর্ট কিন্তু আছে এই সাবঅর্ডিনেট মানে কোর্টগুলোতে। সবচেয়ে প্রথম হচ্ছে সুপ্রিম কোর্ট, প্রত্যেকটা স্টেটের একটা হাইকোর্ট আছে, তারপর লোয়ার কোর্টসগুলো আছে। সো এই পুরো ফ্রেমওয়ার্কটা থেকে তোমাদের কি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, আমরা আজকের ভিডিওতে সুপ্রিম কোর্ট থেকে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের দিয়ে দেব, যেগুলো তোমাদের আসতে পারে। এই এমসিকিউগুলোর আনসার ডিসকাস করার সাথে সাথে এক্সট্রা ইনফরমেশন যা তোমাদের জেনে রাখা জরুরি সব কিছু আমরা ইন ডিটেলসে কিন্তু আলোচনা করব। মনে রাখবে, ইন্ডিয়ান পলিটির এই ভিডিওগুলো খুব গুরুত্বপূর্ণ। আমাদের কিন্তু সেপারেট প্লেলিস্ট আছে, যেখানে ইন্ডিয়ান পলিটির এই সুপ্রিম কোর্ট, হাইকোর্ট রিলেটেড বা ডিস্ট্রিক্ট কোর্ট বা সাবঅর্ডিনেট কোর্ট যেগুলো আছে রিলেটেড, যা তোমাদের জিজ্ঞেস করে বিভিন্ন পরীক্ষায় ইন ডিটেলসে আমরা সব কিছু ডিসকাস করে দিয়েছি। তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ইন্ডিয়ান পলিটির প্লেলিস্টের ভিডিওগুলো গিয়ে একটু চেক করে নিও, ঠিক আছে? দেখো, সবচেয়ে প্রথম কোশ্চেন, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতের সর্বোচ্চ আদালতের প্রতিষ্ঠার বিধান করা রয়েছে? আনসার ইজ আর্টিকেল 124, অপশন নাম্বার বি, অনুচ্ছেদ নাম্বার 124। সুপ্রিম কোর্টকে বলা হয় সবচেয়ে হাইয়েস্ট জুডিশিয়াল কোর্ট বা বলা হয় ফাইনাল কোর্ট অফ এপিল।
ফাইনাল কোর্ট অফ অ্যাপিল, যদি হাইকোর্ট বা সাবঅর্ডিনেট কোর্টের কোনো জাজমেন্টে কেউ খুশি না হয়, সবচেয়ে লাস্ট অ্যাপিল ফাইনালি অ্যাপিল করতে পারবে সুপ্রিম কোর্টে। ঠিক আছে, বলা হয় ফাইনাল কোর্ট অফ অ্যাপিল আন্ডার ইন্ডিয়ান কনস্টিটিউশন, বা বলা হয় সবচেয়ে উচ্চতম সাংবিধানিক আদালত, হাইয়েস্ট কনস্টিটিউশনাল কোর্টও কিন্তু বলা হয় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াকে। ঠিক আছে, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার কিন্তু জুডিশিয়াল রিভিউর কিন্তু পাওয়ার আছে। জুডিশিয়াল রিভিউ মানে কোনো জাজমেন্ট দেওয়া হলো, সেই জাজমেন্টের কারেক্টনেস বা এফেক্টিভ জাজমেন্ট দেওয়া না হলে সেটাকে যাতে রিভিউ করা যায়, তার জন্য অন্য বেঞ্চে সেই কেসটাকে রেফার করার যে পাওয়ারটা, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের আছে। ঠিক আছে, মানে এই সুপ্রিম কোর্টের পাওয়ার আছে, সরকার যদি কোনো সরকারের কোনো অ্যাকশন বা কোনো আইন যদি সরকার নিয়ে আসে, সেটার কোনো কনস্টিটিউশনাল ভ্যালিডিটি আছে কি না। যদি ভ্যালিডিটি যদি না থাকে আর সংবিধানের যেই বেসিক ফ্রেমওয়ার্ক আছে সেটাকে যদি ভায়োলেট করে, সুপ্রিম কোর্ট সেই পার্টিকুলার জিনিসটাকে আনকনস্টিটিউশনাল বলে পুরো রিজেক্ট কিন্তু করে দিতে পারে। আর সুপ্রিম কোর্টের অর্ডার সবার কিন্তু মানতে হবে, ইনক্লুডিং হাইকোর্ট, সাবঅর্ডিনেট কোর্ট আর গভর্নমেন্ট, ইনক্লুডিং পাবলিক, মানে আমাদেরকেও কিন্তু মানতে হবে। ইটস দ্য হাইয়েস্ট জুডিশিয়াল বডি অফ দ্য কান্ট্রি। ঠিক আছে, কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করতে পারে আপকামিং হাইকোর্ট বা টিপিএসসি জেআরবিটি পরীক্ষায়। ঠিক আছে, মনে রাখবে ইন্ডিয়াকে বলা হয় ফেডারেল স্টেট বলা হয়। ঠিক আছে, ফেডারেল মানে হচ্ছে ক্ষমতাটা ইকুয়ালি কেন্দ্র আর রাজ্যর মধ্যে ডিভাইড করা। কেন্দ্র সরকার রাজ্য সরকার মিলে ক্ষমতাটা ডিভাইড করে পুরো দেশটাকে নানান স্টেট আর ইউনিয়ন টেরিটরি নিয়ে গড়া এই ভারতবর্ষকে কিন্তু চালাচ্ছে। মানে শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের হাতেই কিন্তু পুরোটা পাওয়ার দিয়ে দেওয়া হয়নি, ডিসেন্ট্রালাইজেশন করা হয়েছে, স্টেট গভর্নমেন্টের হাতে পাওয়ার দেওয়া হয়েছে। স্টেটেও এমন আছে, পঞ্চায়েত সিস্টেম আছে, মিউনিসিপ্যালিটি আছে, পুরো গ্রাস রুট লেভেলটা পর্যন্ত যাতে একদম নিচু স্তর পর্যন্ত সরকারের সমস্ত সুযোগ সুবিধা যাতে পৌঁছানো যায়, ডেভেলপমেন্টাল ওয়ার্ক যাতে সমস্ত স্তরের মানুষদের কাছে পর্যন্ত যাতে পৌঁছয়, তার জন্য কিন্তু এই ডিসেন্ট্রালাইজেশনের কিন্তু কনসেপ্ট। ঠিক আছে, ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেম 3 ধাপে বিভক্ত করা, 3 টায়ার সিস্টেম, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট আর সাবঅর্ডিনেট কোর্ট। সাবঅর্ডিনেট কোর্টকে কিন্তু লোয়ার কোর্টও কিন্তু বলা হয়। সাবঅর্ডিনেট কোর্টের মধ্যে আছে জেলা আদালত, রাজস্ব আদালত, ক্রিমিনাল আদালত, পারিবারিক আদালত বা ফ্যামিলি কোর্ট আর সিভিল কোর্ট, এগুলো কিন্তু আছে সাবঅর্ডিনেট কোর্টের মধ্যে। ঠিক আছে, আর ইতিমধ্যেই বলে দিই ইন্ডিয়া কিন্তু ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা পেয়েছিল 1947 সনে। আর কনস্টিটিউশন ভারতের সংবিধান কিন্তু মানে সংবিধানের সমস্ত প্রভিশনস লাগু হয়েছিল 26শে জানুয়ারি 1950 সন থেকে। এই দিনই কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু অ্যাস্টাবলিশ করা হয়েছে। 26 জানুয়ারি 1950 এসসি বা সুপ্রিম কোর্ট কেম ইনটু এক্সিস্টেন্স। আর সুপ্রিম কোর্টের সবচেয়ে প্রথম সিটিং মানে সবচেয়ে প্রথম কোনো কেসের জন্য সুপ্রিম কোর্টে জাজেরা বসেছে, এটাকে বলা হয় ফার্স্ট সিটিং, হয়েছিল 28শে জানুয়ারি 1950। 28শে জানুয়ারি 1950-এ কিন্তু হয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আর মনে রাখবে সুপ্রিম কোর্ট যদি কোনো কিছু ঘোষণা দেয় সেটা সমস্ত কোর্টের সবার ভারতের প্রত্যেকটা নাগরিকের কিন্তু মেনে চলতে হবে। ঠিক আছে, আর আরেকটা জিনিস মনে রাখবে, আর্টিকেল ভারতের সংবিধানের অনুচ্ছেদ আসে 124 থেকে 147, পার্ট 5 124 থেকে 147 পার্ট 5, এগুলো কিন্তু সুপ্রিম কোর্টের বিভিন্ন ম্যাটার নিয়ে, বিভিন্ন প্রভিশনস নিয়ে কিন্তু বলে। ঠিক আছে, মানে সুপ্রিম কোর্ট কিভাবে অর্গানাইজ করা হবে, সুপ্রিম কোর্ট কিভাবে ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে কাজ করতে পারবে, সুপ্রিম কোর্টের পাওয়ার কতটুকু, ঠিক আছে, আর বিভিন্ন প্রসিজার সুপ্রিম কোর্টে কি করে পালন করা হবে, সবগুলো কিন্তু বলে আর্টিকেল 124 থেকে 147। ঠিক আছে, দ্য কারেক্ট আনসার ইজ which article of Indian Constitution provides for the establishment of Supreme Court? Article number 124. আরেকটা আছে আর্টিকেল নাম্বার 124 এর ক্লজ নাম্বার 1। আর্টিকেল 124 এর ক্লজ নাম্বার 1 এটা বলে যে সুপ্রিম কোর্ট একটা থাকবে ভারতে, যেটার মধ্যে একজন চিফ জাস্টিস থাকবে আর 7 জন আরও জাজেস থাকবে। এটা ইনিশিয়ালি ছিল, এরপর সেটা তোমাদের করা হলো 31 জন ইনক্লুডিং চিফ জাস্টিস। আর এখন 2019-এ একটা সংবিধানে সংশোধন করা হয়েছে,
সেই সংশোধনী বিলটার নাম ছিল সুপ্রিম কোর্ট নাম্বার অফ জাজেস বিল 2019। এই 2019-এর এই বিলটা পাস হওয়ার পর এখন টোটাল জাজের সংখ্যা সুপ্রিম কোর্টে ইনক্লুডিং চিফ জাস্টিস 31 থেকে বাড়িয়ে এখন হয়েছে 34। 33 জন জাজ আর একজন হচ্ছে চিফ জাস্টিস। 33 + 1 = 34। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। টোটাল 34 জাজেস ইন সুপ্রিম কোর্ট অ্যাজ অফ 2019's অ্যামেন্ডমেন্ট বিল হুইচ ওয়াজ পাসড রিসেন্টলি। এখনও কিন্তু 34 আছে। প্রথম ছিল কত? 7 + 1 = 8, তারপর ছিল 31, এখন হয়েছে 34। এটাই কিন্তু লেটেস্ট 34। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কনস্টিটিউশন, আমাদের ভারতের সংবিধানই কিন্তু বলে যে দিল্লিতে সুপ্রিম কোর্টের একটা সিট থাকবে। আর এই যে সিটটা, এটার ব্যাপারে যিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হবেন উনি কিন্তু অন্যান্য জায়গায় এই সুপ্রিম কোর্টের সিট বা অন্য রাজ্যে বা অন্য কোনো জায়গায় সুপ্রিম কোর্টের সিট হবে বলে উনি কিন্তু সেই ঘোষণাটা উনি কিন্তু দিতে পারেন। চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কিন্তু সেই পাওয়ারটা কিন্তু আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনেক কিছু এক্সট্রা বলে দিচ্ছি, সবগুলো তোমরা খাতায় কিন্তু নোট করে রাখো। আসছে প্রচুর পরীক্ষা, জোর কদমে কিন্তু প্রস্তুতি নিতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আনসার। হুইচ আর্টিকেল ক্যান দ্য প্রেসিডেন্ট সিক অ্যাডভাইস ফ্রম দ্য সুপ্রিম কোর্ট? রাষ্ট্রপতি কোন অনুচ্ছেদের অধীনে সর্বোচ্চ আদালতের পরামর্শ চাইতে পারেন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, আর্টিকেল 143। 143তম অনুচ্ছেদের অধীনে, সংবিধানের 143 আর্টিকেলের অধীনে ভারতের যিনি রাষ্ট্রপতি উনি কোনো ম্যাটারে সুপ্রিম কোর্টের সহায়তা বা ওনাদের ভিউজ, কিন্তু ওনাদের কি মতামত সেটা কিন্তু উনি চাইতে পারেন। ঠিক আছে, এই পাওয়ারটাকে ইংলিশে বলা হয় অ্যাডভাইজারি জুরিসডিকশন বলা হয়, বা উপদেষ্টা এখতিয়ার কিন্তু বলতে পারো তোমরা বাংলায়। মানে কোনো ম্যাটার যেটাতে রাষ্ট্রপতির, কোনো ম্যাটার বলতে কোনো কোশ্চেন বা কোনো আইন, ঠিক আছে, যেগুলো পাবলিকের জন্য ইম্পর্টেন্ট, ভারতের মানুষের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাজ পার আর্টিকেল 143 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন উনি কিন্তু সুপ্রিম কোর্টকে রেফার করতে পারেন ওনাদের ওপিনিয়নের জন্য। তারপর সুপ্রিম কোর্ট কি বলল সেটা কিন্তু প্রেসিডেন্টের মানতেই হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, আর প্রেসিডেন্ট, ভারতের রাষ্ট্রপতি, উনি কিন্তু এই ক্ষমতাটা বিভিন্ন ইম্পর্টেন্ট বিষয়ে ক্ল্যারিফিকেশন আনার জন্য, ইম্পর্টেন্ট লিগ্যাল বা বিভিন্ন ম্যাটারে ক্ল্যারিটি আনার জন্য উনি কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এই জিনিসগুলোর ওনাদের ভিউজ কিন্তু উনি চাইতে পারেন। সুপ্রিম কোর্টের ভিউজ উনি অ্যাকসেপ্ট করতেও পারেন, নাও করতে পারেন। ঠিক আছে, অ্যাজ পার আর্টিকেল 143 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, আরও কিছু ইম্পর্টেন্ট আর্টিকেল আছে, এগুলো আমরা বলে দিই। 124 বলেছি অ্যাস্টাবলিশমেন্ট অফ সুপ্রিম কোর্ট। 125 আর্টিকেল নাম্বার 125 সংবিধানের 125তম অনুচ্ছেদ আর্টিকেল 125 আমাদেরকে বলে যে স্যালারি অ্যালাওয়েন্সেস জাজেদের, যারা সুপ্রিম কোর্টের জাজ পদে থাকবেন ওনাদের স্যালারি অ্যালাওয়েন্সেস ওনারা কত টাকা পাবেন। আর্টিকেল 126 বলে যে একজন চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে অ্যাপয়েন্ট করতে হবে। আর্টিকেল নাম্বার 127 আমাদেরকে বলে যে অ্যাডহক বা টেম্পোরারি কিছু জাজেস, বিশেষ কিছু পরিস্থিতিতে অ্যাডহক কিছু জাজেস সুপ্রিম কোর্টে ওনাদেরকে ওনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। সেটার প্রভিশন অফ অ্যাপয়েন্টিং অ্যাডহক জাজেস ইন দ্য সুপ্রিম কোর্ট ইজ মেনশনড ইন আর্টিকেল 127 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, আরও আছে, যেমন একটা আছে আর্টিকেল যেটা পরীক্ষায় আসতে পারে, সেটা হচ্ছে 137 নাম্বার আর্টিকেল। এটা সুপ্রিম কোর্টকে পাওয়ার দেয় যে নিজেদেরই দেওয়া সিদ্ধান্তকে আবার রিভিউ করার জন্য সুপ্রিম কোর্টেরই অন্য বেঞ্চে কিন্তু রেফার করতে পারে। ঠিক আছে, রেফার করতে পারে যাতে আরও ক্লিয়ারিটি আসে, জাজমেন্টের কোনো ভুল থাকলে সেটার যাতে সংশোধন করা হয়। ঠিক আছে, আরও বিস্তারিতভাবে সেই জাজমেন্টের ব্যাখ্যা যাতে করা হয়, তার জন্য আরও বড় বেঞ্চে, কোনো ছোট বেঞ্চের জাজমেন্টকেও কিন্তু ট্রান্সফার কিন্তু করা যায়। আর্টিকেল নাম্বার 137। ঠিক আছে, এটা কিন্তু বুঝতে হবে। আরেকটা হচ্ছে 143 বললাম, 143 এই অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্টের কাছে ভারতের যিনি রাষ্ট্রপতি প্রেসিডেন্ট উনি কোনো ম্যাটার উনি কিন্তু সুপ্রিম কোর্টের কাছে উনি সেটার ব্যাপারে ওনাদের ভিউজ জানতে উনি কিন্তু রেফার করতে পারেন। তারপর সেই ম্যাটারগুলো উনি অ্যাকসেপ্ট করবে কি না বা মানবেন কি না অ্যাজ পার দ্য ভিউজ অফ দ্য সুপ্রিম কোর্ট, সেটা কিন্তু উনি শি ইজ নট বাউন্ড টু ফলো, ওনার ফলো করতেই হবে এমন কোনো কথা নেই। শি ক্যান অর শি ক্যান নট। ঠিক আছে, উনি চাইলেই করতে পারেন বা না চাইলে উনি নাও করতে পারেন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার নেক্সট
Next question number 3, which article empowers the Supreme Court to issue writs for enforcement of fundamental rights? সংবিধানের কোন অনুচ্ছেদ সর্বোচ্চ আদালতকে মৌলিক অধিকারের বলবৎ করার জন্য রিট জারি করার ক্ষমতা দেয়? এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 32। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আর্টিকেল নাম্বার 32। ঠিক আছে, আর্টিকেল নাম্বার 32কে কিন্তু বলা হয় হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। হার্ট অ্যান্ড সোল, ভারতের সংবিধানের হৃদয় বলা হয় এই অনুচ্ছেদ নাম্বার 32কে, আর্টিকেল নাম্বার 32কে। ঠিক আছে, এই হার্ট অ্যান্ড সোল বলেছেন ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর উনি কিন্তু বলেছেন আর্টিকেল 32 ইজ দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। এই আর্টিকেল 32 কিসের সাথে রিলেটেড? মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটসের সাথে রিলেটেড। দেখো, কনস্টিটিউশন আমাদের সকল নাগরিকদেরকে কিছু ফান্ডামেন্টাল রাইটস দেয়। সেই ফান্ডামেন্টাল রাইটসগুলো যদি কেউ না পায় বা যদি কোনোখানে ভায়োলেট করা হয়, কাউকে যদি তার প্রাপ্য অধিকারটা না দেওয়া হয়, ফান্ডামেন্টাল যে মৌলিক অধিকারগুলো যদি না দেওয়া হয়, তো সেই পাবলিক সুপ্রিম কোর্টে কিন্তু যেতে পারে ওর বা ওনাদের মৌলিক অধিকারগুলো রক্ষা করার জন্য। তখন সুপ্রিম কোর্ট কিন্তু রিট ইস্যু করে। রিট 5 ধরনের রিট ইস্যু করতে পারে। যেমন 5 ধরনের রিট সুপ্রিম কোর্ট ইস্যু করে, সেটা হচ্ছে হিবিস কর্পাস, ম্যান্ডেমাস, প্রোহিবিশন, কার্টিওরারি আর কুও ওয়ারান্টো। আবার বলো, হিবিস কর্পাস, ম্যান্ডেমাস, প্রোহিবিশন, কার্টিওরারি আর কুও ওয়ারান্টো। এগুলো আমরা ডিসকাস করে দিয়েছি আমাদের পলিটির প্লেলিস্টে গিয়ে, তোমরা কিন্তু দেখে নিও। ঠিক আছে, আর এই যে রিটসগুলো সুপ্রিম কোর্ট যে ইস্যু করবে, যদি কোনো পাবলিক যায় সুপ্রিম কোর্টের কাছে এই আর্জি নিয়ে যে আমাকে আমার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, তখন সুপ্রিম কোর্ট যার বিরুদ্ধে সেটা বলা হয়েছে ওনার এগেনস্টে রিট কিন্তু ইস্যু করতে পারে। রিট মানেই বেসিক্যালি এটা ইস্যু করলে এটা হয়ে যাবে একটা আইনের একটা অর্ডার, লিগেল অর্ডার হয়ে যাবে। ঠিক আছে, কোনো লোয়ার কোর্ট, কোনো সাবঅর্ডিনেট কোর্ট বা হাই কোর্ট বা কোনো গভর্নমেন্ট অফিসিয়াল ওনাদেরকে সুপ্রিম কোর্ট ডাইরেক্ট করবে যে তুমি যে জিনিসটা করছো এটা ঠিক না, এই রিটগুলো ইস্যু করে। ঠিক আছে, যদি কাউকে কোনো পার্সন সুপ্রিম কোর্টে অ্যাপিল করে যে ওনাদের মৌলিক অধিকার থেকে ওনাদের বঞ্চিত করা হয়েছে। ঠিক আছে, আর আর্টিকেল নাম্বার 32 কিন্তু এই অধিকারটাই কিন্তু সুপ্রিম কোর্টকে দেয় যে 5 ধরনের রিট এই কেসে সুপ্রিম কোর্ট কিন্তু ইস্যু করতে পারবে। ঠিক আছে, আর তার জন্য আর্টিকেল 32 বা 32 নম্বর অনুচ্ছেদকে কিন্তু ফান্ডামেন্টাল রাইটসকেও মানে ফান্ডামেন্টাল রাইট ইটসেলফও কিন্তু বলা হয়, মানে এটাকেই ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার কিন্তু বলা হয়। যাতে কেন বলা হয়? কারণ এটা এনশিওর করে যে সমস্ত নাগরিকেরা যাতে নিজেদের মৌলিক অধিকারগুলো সংবিধানের অনুসারে সমস্ত ফান্ডামেন্টাল রাইটস সবাই যাতে পায়, আর এগুলোর প্রোটেকশন যাতে হয়। ঠিক আছে, তার জন্য এই আর্টিকেল 32কে মানে 32 নাম্বার যে অনুচ্ছেদ সেটাকে কিন্তু ব্যাকবোনও কিন্তু বলা হয়। জুডিশিয়াল রিভিউর, একটু আগে যে বললাম নিজেদের ডিসিশন নিজেই রিভিউ করতে দিতে পারে লার্জার বেঞ্চের কাছে, জুডিশিয়াল রিভিউর ব্যাকবোনও কিন্তু বলা হয় এটাকে। ঠিক আছে, কারণ যদি হাইকোর্ট বা লোয়ার কোর্ট বা সাবঅর্ডিনেট কোর্ট কোনো জাজমেন্ট দেয়, যেই জাজমেন্টে যিনি মানে যেনার এগেনস্টে জাজমেন্টটা দেওয়া হয়েছে ওনার মৌলিক অধিকার থেকে ওনাকে বঞ্চিত করা হবে, তখনও কিন্তু উনি যদি সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট কিন্তু রিট ইস্যু করতে পারে। রিট কিন্তু ইস্যু করলে এগুলো হয়ে যাবে লিগ্যাল অর্ডার, তারপর সেগুলো কিন্তু সবার কিন্তু মেনে কিন্তু চলতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর হাইকোর্টের যেই অধিকার আছে এগুলো আমরা পরে বলছি, কারণ হাইকোর্টের আরও কোশ্চেন আছে, সেগুলোতে আমরা কাভার করব। ঠিক আছে, যেমন বিভিন্ন যেই তোমাদের কি বলবো রিটস যেগুলো আছে এগুলো একটু ইন শর্ট জেনে রাখো। আমরা কিন্তু পড়িয়েছি, তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করে নিও রিটস ইন WRITS রিটস ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন স্টাডি ইন উইন, দেখবে পেয়ে যাবে। ইন ডিটেলসে কিন্তু আমরা এক্সপ্লেন করে দিয়েছি। তাও আমরা কুইকলি বলে দিই, হিবিস কর্পাস নামক যে রিট সুপ্রিম কোর্ট ইস্যু করতে পারে কখন? যদি অন্যায়ভাবে আনলফুলি আইনের বিরুদ্ধে গিয়ে কোনো পার্সনকে আনলফুলি যদি ডিটেইন করা হয় বা অ্যারেস্ট করা হয় বা তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়, সেই ক্ষেত্রে হিবিস কর্পাস HC নামক রিট কিন্তু ইস্যু করতে পারে সুপ্রিম কোর্ট। আরেকটা আছে ম্যান্ডেমাস, MANDAMUS, ম্যান্ডেমাস নামক যেই রিট সুপ্রিম কোর্ট কখন ইস্যু করতে পারে? যখন কোনো গভর্নমেন্ট অথরিটি নিজেদের মানে নিজেদের যে ডিউটিটা করার কথা পাবলিক ডিউটি সেটা ঠিকমতো না করলে সুপ্রিম কোর্ট ম্যান্ডামাস রিট ইউজ করে বা ইস্যু করে ওনাদেরকে বলতে পারে যে তুমি এই কাজটা করো, দেন করতেই হবে, আর কোনো রাস্তা নেই। ঠিক আছে, তারপর আরেকটা রিট আছে
আরেকটা রিট আছে প্রহিবিশন, যেটা সুপ্রিম কোর্ট ইস্যু করতে পারে। প্রহিবিশন বলে সুপ্রিম কোর্ট এটা ইস্যু করে কোনো লোয়ার কোর্ট, কোনো নিচু আদালত, যেমন হাইকোর্টও হতে পারে, সাবঅর্ডিনেট কোর্টও হতে পারে, মানে ডিস্ট্রিক্ট কোর্ট, ফ্যামিলি কোর্ট, রেভিনিউ কোর্ট, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, এগুলো হতে পারে। এগুলোকে ডাইরেকশন দেয় যে তুমি তোমার যতটুকু জুরিসডিকশনের এরিয়া আছে তার বাইরে তুমি যাবে না, তুমি নিজের এরিয়াটা ঠিক রাখো, তোমার যতটুকু ক্ষমতা ততটুকুর মধ্যেই তুমি থাকো, ঠিক আছে। বা কোনো অথরিটিকেও কিন্তু বলতে পারে তুমি তোমার ক্ষমতার বাইরে কিন্তু কাজ করবে না, এটাই হচ্ছে প্রহিবিশন রিট, ঠিক আছে। তারপর লাস্ট হচ্ছে কার্টিওরারি, আরেকটা আছে কুও ওয়ারেন্টো। কার্টিওরারি নামক যে রিটটা সুপ্রিম কোর্ট ইস্যু করতে পারে, ঠিক আছে, এই রিটটা ইস্যু করে সুপ্রিম কোর্ট কোনো লোয়ার কোর্টের কোনো অর্ডার কিন্তু ক্যান্সেলও করে দিতে পারে, বা কোনো লোয়ার কোর্টের কোনো কেস ডাইরেক্টলি তোমাদের অন্য কোনো হায়ার, যেমন কোনো কি বলবো সাবঅর্ডিনেট কোনো কোর্টের যে কেসটা চলছে সেটা এই কার্টিওরারি রিট ইস্যু করে সুপ্রিম কোর্ট সেই কেসটাকে কিন্তু ডাইরেক্টলি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে কিন্তু ট্রান্সফার কিন্তু করে দিতে পারে, ঠিক আছে। এটাই হচ্ছে কার্টিওরারি রিট। লাস্ট রিট কি আছে, আরেকটা আছে কুও ওয়ারেন্টো নামক রিট, ঠিক আছে। এটা এই রিটটা সুপ্রিম কোর্ট ইস্যু করতে পারে, ইস্যু করে অর্ডার করে কোনো পার্সনকে, মানে কোনো মানুষকে কোনো গভর্নমেন্টের অফিসে কোনো পোস্ট হোল্ড করতে লিগেল অ্যাপ্রুভাল ছাড়া যদি কোনো পোস্ট হোল্ড করে থাকে সেটাতে প্রিভেন্ট করে, সেটাতে বাধা দেয়, এই রিট ইস্যু করে কুও ওয়ারেন্টো নামক রিটটা ইস্যু করে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, অনেক কিছু এক্সট্রা বলে দিলাম। তো এই কোশ্চেনের মানে হুইচ আর্টিকেল এম্পাওয়ার্স দ্য সুপ্রিম কোর্ট টু ইস্যু রিটস ফর এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইট, আনসার ইজ আর্টিকেল নাম্বার 32। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। নেক্সট, হুইচ আর্টিকেল গিভস দ্য সুপ্রিম কোর্ট পাওয়ার টু রিভিউ ইটস ওন জাজমেন্ট। ভেরি ভেরি ইজি, একটু আগেই বলেছি জুডিশিয়াল রিভিউ। কোন আর্টিকেল, কোন অনুচ্ছেদ ভারতের সংবিধানে সর্বোচ্চ আদালতকে তার নিজস্ব রায় পুনর্বিবেচনা করার ক্ষমতা কোন অনুচ্ছেদ প্রদান করেছে? আর্টিকেল 137, আর্টিকেল নাম্বার 137। তুমি ছবিটা দেখতে পাচ্ছ, হি ইজ দ্য কারেন্ট চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট, ঠিক আছে। যাই হোক, গেটিং ব্যাক টু দ্য কোশ্চেন, মানে এটা বেসিক্যালি সুপ্রিম কোর্ট নিজের দেওয়া কোনো কেসের জাজমেন্ট কেন আবার রিভিউ করতে বলতে পারে, যাতে যদি কোনো ভুল থাকে, এরর থাকে, বা কোনো ইনজাস্টিস করা হয়, তার জন্য অন্য লার্জার বেঞ্চে কিন্তু সেটাকে কিন্তু রেফার করা যায়, ঠিক আছে। আর আর্টিকেল 137 কনস্টিটিউশন, মানে ভারতের সংবিধান আর্টিকেল 137 অনুযায়ী সুপ্রিম কোর্টকে পাওয়ার দেয় এটা নিজস্ব কোনো জাজমেন্ট বা অর্ডার যেগুলো পাস করা হয়েছে সেটাকে আবার রিভিউ করার জন্য, ঠিক আছে। ওনারা কিন্তু নিজেরাই কিন্তু সেই পাওয়ারটা রাখে অ্যাজ পার আর্টিকেল 137 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে। Next question is, the principle of basic structure of the constitution was enunciated in which landmark case of the Supreme Court of India? সংবিধানের মৌলিক কাঠামো নীতি কোন সুপ্রিম কোর্টের ল্যান্ডমার্ক মামলায় প্রতিষ্ঠিত হয়, মানে কোন এমন সুপ্রিম কোর্টের জাজমেন্ট যেটাতে সংবিধানের যে বেসিক স্ট্রাকচার আছে, বেসিক যে ফ্রেমওয়ার্ক আছে, সেটার ব্যাপারে কোনো একটা জাজমেন্ট দেওয়া হয়েছে, সেটার প্রিন্সিপালটাকে প্রোটেক্ট করার জন্য কোনো জাজমেন্ট দেওয়া হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আনসার ইজ অপশন নাম্বার বি, কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা 1973, ঠিক আছে। 1973 এই জাজমেন্টটাকে কি বলেছিল? এই জাজমেন্টটা দেওয়ার সময় 13 জন জাজ ছিল, 13 জন জাজের বেঞ্চে এই জাজমেন্টটা দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই জাজমেন্টটা সুপ্রিম কোর্টের বলেছে যে পার্লামেন্ট, সংসদ, ভারতের যে সংসদ আছে, ওনারা কিন্তু মানে কনস্টিটিউশনকে কিন্তু অ্যামেন্ডমেন্ট করতে পারবে, সংশোধন করতে পারবে, কিন্তু কনস্টিটিউশন বা সংবিধানের যে ফান্ডামেন্টাল বেসিক যে ফ্রেমওয়ার্কটা আছে সেটাকে ওনাদের ক্ষমতা নেই পাল্টানোর কোনো অ্যামেন্ডমেন্ট করে, ঠিক আছে। যেমন কোর ফিচার্স, ইম্পর্টেন্ট যে ফিচারগুলো আছে সংবিধানের, যেমন ডেমোক্রেসি, সেকুলারিজম, ফেডারালিজম, ঠিক আছে, রুল অফ ল, যেগুলো বেসিক ফ্রেমওয়ার্ক, এগুলো ছাড়া সংবিধান হবেই না, সেগুলোকে মডিফাই করার পার্লামেন্টের, সংসদের কোনো অধিকার নেই। এটাই কিন্তু অনারেবল সুপ্রিম কোর্ট কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালার এই হিস্টোরিক জাজমেন্ট 1973-তে এটাই কিন্তু বলেছিল, ঠিক আছে। পার্লামেন্ট নিজেদের পাওয়ার ইউজ করতে পারবে না কনস্টিটিউশনটাকে অ্যামেন্ডমেন্ট করতে, এমন কিছু করতে পারবে না পার্লামেন্ট যাতে কনস্টিটিউশনাল বেসিক ফিচারটাই যাতে নষ্ট হয়ে যায়। এই কোনো আর্টিকেলে কোনো অ্যামেন্ডমেন্ট করতে পারবে না, বা কোনো নিজেদের ইচ্ছে মতো
অ্যামেন্ডমেন্ট করতে পারবে, কিন্তু এমন কিছু অ্যামেন্ডমেন্ট সাজেস্ট করতে পারবে না যাতে কনস্টিটিউশনের বেসিক ফ্রেমওয়ার্ক, যেটা ডেমোক্রেসি, সেকুলারিজম, ফেডারালিজম, যেগুলো ইন্ডিয়ার বেসিক, এগুলো যাতে নষ্ট হয়ে যায়। বেসিক স্ট্রাকচারটা বা বেসিক ফ্রেমওয়ার্কটা, বেসটা সুপ্রিম কোর্টের যেগুলোর উপর ডিপেন্ডেন্ট, সেগুলোকে সংশোধন করার জন্য পার্লামেন্টের কোনো ক্ষমতা নেই, এটাই বলেছে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিম কোর্ট বলেছে মানে ইট ইজ ফাইনাল, এভরিওয়ান হ্যাজ টু ফলো। নেক্সট কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি। নেক্সট, হুইচ আর্টিকেল প্রোভাইডস দ্যাট দ্য সুপ্রিম কোর্ট শ্যাল বি এ কোর্ট অফ রেকর্ড? কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে সর্ব আদালত একটি রেকর্ড আদালত? রেকর্ড মানে সমস্ত ওনাদের যে জাজমেন্ট হবে, প্রসিডিংসগুলো হবে কোর্টে, সেগুলো রেকর্ড করে রাখা হবে, এটা বলেছে আর্টিকেল, সংবিধানের অনুচ্ছেদ নাম্বার 129, 129। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার সি, আর্টিকেল নাম্বার 129। প্রথম তো বলে যে সুপ্রিম কোর্টের অর্ডার যারা মানবে না তাদের উপরে কন্টেম্পট অফ কোর্ট লাগানোর অধিকার আছে সুপ্রিম কোর্টের। শুধুমাত্র সুপ্রিম কোর্ট না, হাইকোর্টের অধিকার আছে কন্টেম্পট অফ কোর্টের, অ্যাজ পার আর্টিকেল 215 হচ্ছে হাইকোর্টের কন্টেম্পট অফ কোর্টের যে পাওয়ারটা, ক্ষমতা, সেটা বলে। আর আর্টিকেল 129 সুপ্রিম কোর্টের এই কন্টেম্পট অফ কোর্টের ব্যাপারটাও বলে, অ্যালং উইথ অ্যানাদার থিং। আর্টিকেল 129 বলে যে সুপ্রিম কোর্টে যা যা জাজমেন্ট হবে, যা যা কেসের হিয়ারিং হবে, প্রসিডিং হবে, ডিসিশন হবে, সেগুলো সবগুলো পার্মানেন্টলি রেকর্ড রাখা হবে। আর এই রেকর্ডগুলো যদি কোনো অন্য লোয়ার কোর্টে বা অন্য কোনো কোর্টে যদি এগুলোকে শো করা হয়, এগুলোকে কোনো কোশ্চেন কিন্তু করা যাবে না, এগুলোর অথেন্টিসিটি নিয়ে কোনো কোশ্চেন কিন্তু করা যাবে না। সমস্ত অ্যাক্ট বা সমস্ত প্রসিডিং যেগুলো সুপ্রিম কোর্টে হয়, সেগুলো ভবিষ্যতের জন্য কিন্তু প্রিজার্ভ করে রাখা হয়। ঠিক আছে, আর হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের দুটোরই কিন্তু এই কোর্ট মানে এই রেকর্ড করে রাখার কিন্তু অধিকার আছে। ঠিক আছে, আর হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট এই দুটো কোর্টে কিন্তু কি ইস্যু করতে পারে? কন্টেম্পট অফ কোর্ট কিন্তু ইস্যু করতে পারে। ঠিক আছে, মানে এই রেকর্ডিংসগুলোকে কোনো কোশ্চেন করা যাবে না যদি অন্যান্য কোর্টে এগুলোকে অ্যাজ এ এভিডেন্স বা কিছু মানে কি বলবো বিতর্কের সময় যদি ইউজ করা হয়। ঠিক আছে, এটা বলে আর্টিকেল নাম্বার 129, আর হাইকোর্টেরটা বলে আর্টিকেল নাম্বার 215, অনুচ্ছেদ 215। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, আর্টিকেল নাম্বার 129। Next question is, which article provides that the law declared by the Supreme Court shall be binding on all courts within India? কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে সর্বোচ্চ আদালতের ঘোষিত আইন ভারতের সমস্ত আদালতের জন্য বাধ্যতামূলক হবে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, আর্টিকেল নাম্বার 141। অনুচ্ছেদ 141-এ বলা হয়েছে যে সর্বোচ্চ আদালত মানে সুপ্রিম কোর্টের যে ঘোষিত আইন ভারতের সমস্ত আদালতের জন্য বাধ্যতামূলকভাবে সবার কিন্তু মানতে হবে, এটাই বলা হয়েছে আর্টিকেল 141। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইন্ডিয়ার মধ্যে, ভারতের মধ্যে যত কোর্ট আছে, যত পাবলিক অথরিটি আছে, সবার যত মানুষ আছে, সবার সুপ্রিম কোর্টের জাজমেন্ট মেনে চলতে হবে, কারণ ইট ইজ দ্য হাইয়েস্ট জুডিশিয়াল অথরিটি অফ দ্য কান্ট্রি। ঠিক আছে, আর এই আর্টিকেল 141-এর এই জিনিসটা, এই প্রভিশনটা ইনশিওর করে যে পুরো দেশে একটা সমান ল, আইন যাতে পুরো দেশে যাতে চালু থাকে। ঠিক আছে, আর সুপ্রিম কোর্টের এই যে ওনাদের যে একটা হাইয়েস্ট জুডিশিয়াল অথরিটি ওনাদেরকে যাতে বলা হয়, সেই জিনিসটাকেও কিন্তু প্রিজার্ভ করে এই আর্টিকেল 141-এর এই প্রভিশনটা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, আর্টিকেল নাম্বার 141। নেক্সট কোশ্চেন ইজ, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ রিট ইস্যুড বাই দ্য সুপ্রিম কোর্ট? নিম্নলিখিত কোনটি সর্বোচ্চ আদালত কর্তৃক জারি করা রিট নয়? দেখো, একটু আগে বলেছি 5টা রিট, কি বলেছি? হিবিস কর্পাস, ম্যান্ডেমাস, প্রোহিবিশন, কার্টিওরারি, কুও ওয়ারন্টো। সো এখানে কোনটা এখানে রিট না, অর্ডিন্যান্স। অর্ডিন্যান্স ইজ নট এ রিট দ্যাট ইজ ইস্যুড বাই দ্য সুপ্রিম কোর্ট। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার ডি, অর্ডিন্যান্স। বেসিক্যালি কি? অর্ডিন্যান্স বেসিক্যালি একটা আইন যেটা রাষ্ট্রপতি বা একজন রাজ্যের যিনি রাজ্যপাল উনি আনতে পারে যখন কোনো বিধানসভার কোনো সেশন হয় না, মানে ধরো ইমার্জেন্সি কোনো সিচুয়েশন আসলো, সেই ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিতে হবে, কোনো আইন পাস করাতে হবে, কিন্তু বিধানসভার তখন অধিবেশন নেই। ঠিক আছে, তখন প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি বা রাজ্যপাল কোনো একটা আইন কিন্তু ওনারা কিন্তু আনতে পারেন। ঠিক আছে, আর এই আইনটা কিন্তু থাকবে টেম্পোরারি কিছুদিনের জন্য, পার্মানেন্ট না। আবার এই আইনটা যখন লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যখন পাস হবে, ওনারা যদি পাস করে সেটা থাকবে, রিজেক্ট করলে ওনারা কিন্তু সেটা আর থাকবে না। টেম্পোরারি, যতদিন পর্যন্ত লেজিসলেটর অ্যাভেলেবেল নেই ততদিন পর্যন্ত টেম্পোরারি অ্যামাউন্ট অফ টাইমের জন্য কিছু আর্জেন্ট ইস্যুসের জন্য যে আইনগুলো আনা হয় সেগুলো আনার অধিকার আছে প্রেসিডেন্ট বা গভর্নরের, সেটাকেই বলা হয় অর্ডিন্যান্স। অর্ডিন্যান্স ইস্যু করতে পারে প্রেসিডেন্ট বা গভর্নর। ঠিক আছে, সো এটা কোনো রিট না, দিস ইজ দ্য পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট অর গভর্নর। ঠিক আছে,
নেক্সট কোশ্চেন ইজ দ্য স্যালারিজ অ্যান্ড অ্যালাওয়েন্সেস অফ দ্য জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট আর চার্জড আপন, সর্বোচ্চ আদালতের বিচারপতিদের বেতন ও ভাতা কিসের ওপর চার্জ করা হয়, মানে কোনখান থেকে ওনাদের বেতন ও ভাতাগুলো দেওয়া হয়? এটা হচ্ছে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কালকেও ত্রিপুরা জিকের ক্লাসে আমরা এই জিনিসটা মোস্ট প্রবাবলি পড়িয়েছিলাম। কারেক্ট আনসার ইজ কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে সুপ্রিম কোর্টের জাজেদের বেতন অ্যালাওয়েন্সেস সব কিছু দেওয়া হয়। ঠিক আছে, কনসলিডেটেড ফান্ড মনে রাখবে এটাই হচ্ছে গভর্নমেন্টের মেইন অ্যাকাউন্ট, যেখানে বিভিন্ন রাজস্ব যে গভর্নমেন্ট আয় করে বা মানে বিভিন্ন রেভিনিউ গভর্নমেন্ট যে আয় করে, ঠিক আছে, মানে বিভিন্ন লোন, যে লোনগুলো গভর্নমেন্ট পায় সেই সমস্ত টাকা, বিভিন্ন ট্যাক্স রেভিনিউ সব কিছুর টাকা কিন্তু এই কনসলিডেটেড ফান্ডে কিন্তু জমা থাকে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই কনসলিডেটেড ফান্ডের ওপরে পার্লামেন্ট কিন্তু এই কনসলিডেটেড ফান্ডের ওপরে কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারে না। তার জন্যই কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে সুপ্রিম কোর্টের জাজেদের বেতন দেওয়া হয়, যাতে জুডিশিয়ারিটাকে যাতে ইন্ডিপেন্ডেন্টভাবে চলতে দেওয়া যায়, পার্লামেন্টের সেটাতে কোনো হাত দেওয়ার কোনো অধিকার যাতে না থাকে। ঠিক আছে, ইট এনশিওরস দ্যাট দ্য জুডিশিয়ারি ইজ অটোনোমাস, ইট এনশিওরস দ্য অটোনমি অফ দ্য জুডিশিয়ারি। ঠিক আছে, কোনো লোন দেওয়ার সময় যখন কোনো রিপেমেন্ট করা হয় সমস্ত কিছু টাকা, এটা হচ্ছে গভর্নমেন্টের মেইন অ্যাকাউন্ট, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, সিএফআইও কিন্তু বলা হয়। আরও কিছু আছে, যেমন কন্টিনজেন্সি ফান্ড আছে, কন্টিনজেন্সি ফান্ডও আছে একটা গভর্নমেন্টের। কন্টিনজেন্সি ফান্ড তোমরা বলতে পারো ইমার্জেন্সি ফান্ড, ফিক্সড এখানে কর্পাস ভ্যালু থাকে। ইমার্জেন্সির সময় যদি কোনো স্টেট চায় বা কোনোখান থেকে ডিমান্ড আসে, দেন সেন্ট্রাল গভর্নমেন্ট এখান থেকে টাকা বের করে কিন্তু দেয়। ঠিক আছে, আরেকটা ফান্ড আছে গভর্নমেন্টের, এটাকে বলা হয় পাবলিক অ্যাকাউন্ট। কি বলা হয়? পাবলিক অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা বেসিক্যালি মানে গভর্নমেন্ট ম্যানেজ করে, কিন্তু টাকা কিন্তু গভর্নমেন্টের থাকে না এই পাবলিক অ্যাকাউন্টে। ঠিক আছে, এগুলো মানুষের টাকা থাকে, যেমন যে কোনো ব্যাংকে কোনো ডিপোজিট করলো, স্মল সেভিংসে ডিপোজিট করলো, যেমন পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স কোনো স্কিমে কেউ ইনভেস্ট করলো, এগুলো ম্যানেজ করে, এগুলো টাকাগুলো গভর্নমেন্ট ম্যানেজ করে। এই টাকাগুলোকে ইউটিলাইজ করে গভর্নমেন্ট কিন্তু রেভিনিউ আর্ন করে, কিন্তু টাকাগুলো কিন্তু গভর্নমেন্টে না, ওনারা শুধু ম্যানেজ করে, টাকাগুলো কিন্তু পরে আবার পাবলিককে ফিরিয়ে দিতে হবে। ঠিক আছে, এগুলোই হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট। একটা বলেছি কি কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, একটা বলেছি কন্টিনজেন্সি ফান্ড, আর একটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারেক্ট আনসার অফ দ্য কোশ্চেন ইজ অপশন নাম্বার এ, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। ঠিক আছে, নেক্সট লাস্ট কোশ্চেন, দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ক্যান ট্রান্সফার এ কেস ফ্রম ওয়ান হাই কোর্ট টু অ্যানাদার আন্ডার। ভারতের সর্বোচ্চ আদালত এক উচ্চ আদালত থেকে অন্য উচ্চ আদালতে মামলা স্থানান্তর করতে পারে কোন অনুচ্ছেদের অধীনে, কোন আর্টিকেলের অধীনে? আর্টিকেল ইজ আর্টিকেল নাম্বার 139A ক্লজ নাম্বার 2। বেসিক্যালি আর্টিকেল 139A যদি অপশনে থাকে, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, আর্টিকেল 139A। আর ক্লজ 2, 1 এগুলো থাকলে কারেক্ট আনসার ইজ আর্টিকেল 139A এর ক্লজ নাম্বার 2। ভারতের সংবিধানে যে অনুচ্ছেদ আসে আর্টিকেল নাম্বার 139A, সেটার বিভিন্ন ক্লজেস আছে। এই ক্লজ মানে একটা কিছু মেনশন আছে, তো এটার আন্ডারে সাব পয়েন্টস যেগুলো থাকে। ঠিক আছে, এই সাব পয়েন্ট নাম্বার 2তে বলা আছে যে সুপ্রিম কোর্ট, ভারতের সর্বোচ্চ আদালতের ক্ষমতা আছে যে কোনো কোর্ট কেসকে একটা হাইকোর্ট থেকে আরেকটা হাইকোর্টে নিয়ে যাওয়ার ওনাদের কিন্তু ক্ষমতা আছে। ঠিক আছে, যাতে ফেয়ার জাস্টিস যাতে হয় বা ফেয়ার হিয়ারিং যাতে হয়, মানে স্বচ্ছ যাতে হিয়ারিং প্রক্রিয়াটা যাতে থাকে আর সবাই যাতে জাস্টিস পায় সেটার জন্য। ঠিক আছে, বিভিন্ন সিভিল প্লাস ক্রিমিনাল ম্যাটারে সুপ্রিম কোর্ট কিন্তু এই সিদ্ধান্তটা কিন্তু নিতে পারে। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, আর্টিকেল নাম্বার 139A, মোর স্পেসিফিক্যালি আর্টিকেল নাম্বার 139A এর ক্লজ নাম্বার 2। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো, এই ছিল ছোট একটা ভিডিও যেখানে সুপ্রিম কোর্টের থেকে আসতে পারে আগামী দিনে হাইকোর্ট, টিপিএসসি, জেআরবিটির পরীক্ষায় বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন ও তার সাথে এক্সট্রা অনেক কিছু ইনফরমেশন আমরা তোমাদের বলে দিলাম। এই সিরিজটা আমরা কন্টিনিউ করব, কারণ হাইকোর্টের সমস্ত পরীক্ষা কিন্তু সামনে আসছে। তোমরা প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করো ভিডিও লিঙ্কটা, সমস্ত চাকরি প্রত্যাশীরা আমাদের এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ ক্লাসটা যাতে করে নিতে পারে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর তোমায় যদি বিভিন্ন আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষার প্রিপারেশন করার জন্য নোটস লাগে, তোমরা এক্ষুনি নোটস নিতে আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবেই সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে সাবস্ক্রাইব করে রাখলে আমাদের চ্যানেলটা টাইম টু টাইম জেনুইন আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।